আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। বড় গরুর বিক্রি কম, বিপাকে বিক্রেতারা। কালকের আশায় থাকতে চায় না, অল্প লাভ হলেও গরু ছেড়ে দেব। দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩। গ্রামে শোকের মাতম, শৈলকোপায় ট্রাক চাপায় স্ত্রী সন্তান সহ ব্যবসায়ী নিহত। এবং সর্বশেষ জানাবো ভোটের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে বললেন নাহিদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগকে ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের যে ব্যাখ্যা দিলেন গোয়েন লুইস। নানা অপকর্মের অভিযোগে এবং বিভিন্ন মহলের দাবির মুখে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। দলটির নেতাদের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন পুরোপুরি অন্তর্ভুক্তিমূলক হবে কিনা। এ নিয়ে কথা বলেছেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রথমে গোয়েন লুইস বলেন, এই প্রশ্ন সরকারকে করতে হবে। আমি আওয়ামী লীগ বা বিএনপির রাজনৈতিক অবস্থান নিয়ে কোনো কিছু বলছি না। আমি বোঝাতে চাইছি যে জাতিসংঘ কোনো রাজনীতিতে সম্পৃক্ত নয়। এরপর তিনি বলেন, জাতিসংঘের অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির মানে হল প্রতিটি বাংলাদেশীর নিজের কণ্ঠস্বর থাকা। জাতিসংঘ অন্তর্ভুক্তিমূলক বলতে মনে করে রাজনৈতিক দলের নয়, বরং সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন ভোট দিতে পারে। নারী, নৃগোষ্ঠী, বিভিন্ন ধর্মের মানুষ যেন ভোট দিতে পারে, এ বিষয়টিকে আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলছি। গোয়েন লুইস বলেন, তবে আমি মনে করি পরিস্থিতিও দেখতে হবে। দেশের অবস্থা দেখে সরকার সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করেছে। এটা রাজনৈতিক সিদ্ধান্ত এবং সরকারের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, চলমান সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থনের জন্য ঢাকায় শিগগিরই জাতিসংঘ মানবাধিকার অফিস খোলা হচ্ছে। এ বিষয়ে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে বলে জানান তিনি। এ অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে করিডোর নিয়ে জাতিসংঘের কোনো আলোচনা হয়নি। বড় গরুর বিক্রি কম, বিপাকে বিক্রেতারা। কালকের আশায় থাকতে চায় না, অল্প লাভ হলেও গরু ছেড়ে দেব। আর মাত্র একদিন পরেই ঈদ উল আজহা এবং কোরবানির ঈদ। এই ঈদের অন্যতম আকর্ষণ পশু ক্রয়, এবং যা এবার সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তদের বাজেট ও সাধ্যের মধ্যে করতে হিমশিম খেতে হচ্ছে। তাদের লক্ষ্য মাঝারি ও ছোট আকারের গরু কোরবানি দেওয়া। অনেকে আবার মাংসের স্বাদের বিবেচনায় দেশি গরু কিনতে চান। সবকিছু মিলিয়ে তুলনামূলক মাঝারি কিংবা ছোট গরুর চাহিদা এবার বেশি। বিক্রিও বেশি হচ্ছে এই আকারের গরু। এর ফলে তুলনামূলক কম বিক্রি হচ্ছে বড় গরু। এতে বিপাকে আছেন বড় গরু নিয়ে হাটে আসা ব্যবসায়ীরা। রাস্তার পাশে গরুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা থাকলেও তেজগাঁও শিল্পাঞ্চল জুড়ে হাট ছড়িয়ে পড়েছে। হাটে ৭০,০০০ থেকে ৬ লাখ টাকা দামের গরু উঠেছে। বাজেট ও ব্যবস্থাপনা সুবিধার কারণে ক্রেতারা বেশি ঝুঁকছেন ৮০,০০০ থেকে ১,২০,০০০ টাকা দামের গরুর দিকে। তেজগাঁও হাটে আসা ক্রেতা মোহাম্মদ নিজামুদ্দিন বলেন, আমাদের পরিকল্পনা ছোট ও মাঝারি আকারের গরু কেনা। প্রয়োজনে একাধিক নিতে চাই, তবে বাজারে তুলনামূলকভাবে দাম বেশি, কারণ দেশি গরুর সরবরাহ তুলনামূলক কম। বিক্রেতা ইয়ামিন বলেন, আমরা এবার বড় গরুর চেয়ে মাঝারি আকারের গরু বেশি এনেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঝারি গরু বেশি বিক্রি হচ্ছে। বড় গরু দেখতে মানুষ আসে, তবে কিনা কম। হাট কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝারি আকৃতির গরুর কেনাবেচা তুলনামূলকভাবে বেশি হচ্ছে। হাটে গড়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ মাঝারি আকারের গরু বিক্রি হচ্ছে, যা বড় গরুর বিক্রয়ের তুলনায় প্রায় দ্বিগুণ। দুপুরের সরেজমিনে হাটে গিয়ে দেখা যায়, বেশিরভাগ ক্রেতা বিক্রেতাদের সঙ্গে দামাদামি করেছেন। কোনো কোনো বিক্রেতা মনের মতো দাম না পেলে গরু ছাড়ছেন না। অনেক ক্রেতা শেষ মুহূর্তে দাম কমতে পারে সেই আশা নিয়ে অপেক্ষা করছেন। যদিও আজ সকাল থেকে গরু বিক্রি বেড়েছে বলে জানিয়েছে হাট কর্তৃপক্ষ। জামালপুর থেকে ২৭টি গরু এনেছেন ব্যবসায়ী আনোয়ার। তিনি বলেন, আমার কাছে ৫টি বড় গরু ছাড়া সবই মাঝারি ও ছোট গরু। আজ সকালে ১২টির মতো গরু বিক্রি করেছি। আমি আগামীকালের আশায় থাকতে চাচ্ছি না। মোটামুটি লাভ হলেও গরু ছেড়ে দিতে চাই। মাঝারি আকারের গরু কিনেছেন মাসুদ নামে এক ক্রেতা। তিনি বলেন, প্রথমে ইচ্ছা ছিল বড় আকারের গরু কিনব, পরে আমার অংশীদারদের পরামর্শে ছোট আকারের গরু কেনার চেষ্টা করেছিলাম। তবে শেষ পর্যন্ত ১,৩২,০০০ টাকা দিয়ে মাঝারি আকারের একটা গরু কিনলাম। তেজগাঁও হাটের দায়িত্বশীল ব্যক্তি মোহাম্মদ মনিরুজ্জামান মনির ঢাকা পোস্টকে বলেন, প্রথম দিকে গরু ছাগল বিক্রির পরিমাণ কম হলেও বর্তমানে পশু বিক্রির পরিমাণ বেড়েছে।
দামও আগের তুলনায় কমেছে। মাঝারি আকারে গরুর চাহিদা বরাবরই বেশি। আমরা ৫% হারে হাসিল আদায় করছি। গরু বিক্রি বেড়েছে। ঈদ উল আজহাকে সামনে রেখে রাজধানী ঢাকার ২ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় এবার ১৯টি অস্থায়ী পশুর হাট বসেছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসেছে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসেছে ৯টি অস্থায়ী হাট। ঈদ উল আজহার দিনসহ মোট ৫ দিন নির্ধারিত স্থানে কোরবানির পশু ক্রয় বিক্রয় করা যাবে। অস্থায়ী ১৯টি হাট ছাড়াও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় স্থায়ী গাবতলী হাট এবং দক্ষিণ সিটির আওতায় স্থায়ী সারুলিয়া হাটেও কোরবানির পশু ক্রয় বিক্রয় হচ্ছে। এই হিসেবে এবছর ঈদ উল আজহায় রাজধানী ঢাকায় কুরবানির পশু কেনাবেচার জন্য মোট ২১টি স্থানে হাট বসেছে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় রাজধানীর আফতাবনগর ও মেরাদিয়ায় এবার পশুর হাট বসবে না। দেশে নতুন করে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৩। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দীর্ঘদিন পর দেশে নতুন করে করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন, সুস্থও হয়েছেন ৩ জন, আর মারা গেছেন একজন। সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৫১,৭৩৯ জনে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০,১৯,৩৬০ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। মহামারীর শুরু থেকে এই পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.৫%, আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪.২৯%। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরে ১৮ মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গ্রামে সুখের মতন শৈলকুপায় ট্রাক চাপায় স্ত্রী সন্তান সহ ব্যবসায়ী নিহত। ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ভাটই ফুলহরি সড়কে ট্রাক চাপায় স্ত্রী সন্তান সহ নিহত হয়েছেন গোলাম মোস্তফা নামে এক ব্যবসায়ী। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ভাটই বাজারে ঈদের কেনাকাটা শেষে ঝিনাইদহ শহর থেকে স্ত্রী সেলিনা খাতুন ও ৫ বছরের শিশু সন্তান মাহিমকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন গোলাম মোস্তফা। তিনি ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের ভাটই ফুলহরি সংযোগ সড়কে পৌঁছালে একটি বালি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান শিশু মাহিম। গুরুতর আহত অবস্থায় স্ত্রী সেলিনা ও স্বামী গোলাম মোস্তফাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস খবর নিশ্চিত করে জানান, শৈলকুপার ভাটই বাজার এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্ত্রী সন্তান ও স্বামী নিহত হয়েছেন। তাদের মৃতদেহ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। তিনি আরও জানান, ট্রাকটি আটক করার চেষ্টা চলছে। এদিকে মাইলবাড়ি গ্রামের লিটন ও হাসিবুল ইসলাম জানান, দুপুরে স্ত্রী সন্তান সহ গোলাম মোস্তফা ঝিনাইদহ ঈদের মার্কেট করতে যান। বাড়ি ফেরার পথে তারা নিহত হন। একই পরিবারের সব সদস্য নিহত হওয়ায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের খুশির পরিবর্তে ওই পরিবারে গভীর শোক নেমে এসেছে। ভোটের তারিখ ঘোষণার আগে জুলাই সনদ প্রণয়ন করতে হবে বললেন নাহিদ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি টেকসই গণতান্ত্রিক পথ কেবলমাত্র জন আকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে। পরিপ্রেক্ষিতে নির্বাচনের তারিখ ঘোষণার আগে জুলাই সনদের প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয়, বরং জুলাই আন্দোলনের যারা রাস্তায় নেমে পরিবর্তনের স্বপ্নে প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও বটে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে ঢাকায় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। দেশের গণতান্ত্রিক যাত্রা ও সংস্কার প্রক্রিয়া ঘিরে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিরাজমান গভীর আগ্রহ ও বাংলাদেশের পরিবর্তনশীল ও চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের বিষয়ে আলোচনা করতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম উল্লেখ করেন, এই জুলাই সনদ জুলাই আন্দোলনের নির্বাচন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা রাজনৈতিক অংশগ্রহণের একটি সুস্পষ্ট ভিত্তি স্থাপন করবে এবং
ভবিষ্যৎ রাজনীতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। এ প্রেক্ষাপটে এনসিপি সরকার পদক্ষেপ ও অন্যান্য রাজনৈতিক পক্ষগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে জুলাই সনদের প্রণয়ন ও ঘোষণার প্রক্রিয়া আরো বিলম্বিত না হয়ে যথাযথ আন্তরিকতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, যাতে শহীদদের আত্মত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা পূর্ণতা পায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।